আলবি মায়ের সামনে এসে বসে বেডে। মায়া মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আলবি মায়ের গালে হাত রেখে জোর করে নিজের দিকে ফেরায়। আলবির হাত ঝাড়ে দিয়ে সরিয়ে আবার অন্যদিকে তাকায়। এ তো তেজ কেন? শোয়ার আগে স্যাঁত করে ওঠো। মায়া রেগে তাকায়। আলবি চোখ মুখ কাচুমুচু করে ইনোসেন্ট ছেলের মতো বলে, এভাবে তাকিও না, ভয় লাগে। আপনি কোন মাটি দিয়ে তৈরি বলুন তো? তুমি আর আমি সেম মাটি দিয়েই তৈরি। সরুন আমার সামনে থেকে। আলবি বেডের উপর উঠে দাঁড়ায়। মায়া আলবির দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আলবি হেঁটে এসে মায়ের পেছনে বসে দুপা ভাঁজ করে একটানে মায়াকে কোলের উপর তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে। এবার পারলে কোল থেকে ওঠো। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় মায়া। দ্রুত আলবির হাত সরিয়ে দিয়ে দূরে সরে আসার চেষ্টা করে। সামনে থেকে সরতে বলছো, সরে গেছি। এখন চুপচাপ বসে থাকবে, নয়তো আমি প্রতিশোধ নেব। ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মায়া। অবাক কণ্ঠে বলে, কিসের প্রতিশোধ? গত রাতে তুমি আমাকে কামড় দিয়েছিলে। এখন বেশি লাফালাফি করলে আমিও তোমাকে কামড় দেব। শুধু আসলে দুটো দিয়ে ছেড়ে দিন আমাকে। আমি তো একটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন দুটো চাইছো তাহলে দুটোই দেই। হ্যাঁ দিন, আর ছাড়ুন আমাকে। দাঁত বের করে আলবি। চোখ রাখে মায়ের ফর্সা নরম কোমল ঘাড়ের দিকে। বেশি দেরি না করে মায়ের ঘাড়ে মুখ গুজে দেয়। মায়ের পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের সাথে সাথে আলবির পুরো শরীর নড়ে ওঠে। প্রথমে আলতো এক কামড় বসায়, তারপর আলতো চুমো খায়। ঘাড়ে মুখ গুজিয়ে রেখেই বলে, তোমার গায়ে ঘেরান তো মারাত্মক, নেশা ধরে দিচ্ছে। ততক্ষণ মায়া লাফালাফি শুরু হয়ে গেছে আলবির কাছ থেকে ছোটার জন্য। আলবি যেই শক্ত করে ধরেছে, তাতে কারো বাপের মুরুদ হবে না আলবির কাছ থেকে মায়াকে টেনে আলাদা করার। শয়তান লোক, কামড় দেওয়ার কথা বলে কি করছেন আপনি? হাতে কামড় দিতে চেয়ে ঘাড়ে কামড় দিলেন কেন? মায়ের ঘাড়ে থুতনি ঠেকিয়ে গালের চুমো খায়। মুখ সরিয়ে নেয় মায়া। আমি কি একবারও বলছি হাতে কামড় দেব? আর আর কি? কিছু না, ছাড়ুন আমাকে। বাপ না হওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। কটমট করে আলবির মুখের দিকে দেখার চেষ্টা করে মায়া। আলবি আবার মায়ের গালে চুমো খায়। আলতাপ মাহবুব মায়ের রুমে আসেন। রুমের কোথাও মায়া নেই। ডাকাডাকি করে করিডোরে এসে দাঁড়ান। মান্তাসা দাদার ডাক শুনে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। আলতাপ মাহবুব হাত বাড়িয়ে কোলে তুলে নেয় মান্তাসাকে। তোমার ফুপ্পি কোথায় দাদু? হাত দিয়ে আলবির রুম দেখিয়ে দেয়। মায়া ওই রুমে। মাথা নাড়ায় মান্তাসা। তুমি যেতে দেখেছো? ছোট আব্বু ধরে নিয়ে গেছে। আলবি জোর করে ধরে নিয়ে গেছে? হুম। আচ্ছা, তুমি তোমার আব্বুর কাছে যাও, আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাব। মান্তাসা কোল থেকে নেমে রুমে চলে যায়। আলতাফ মাহবুব ছেলের রুমের সামনে এসে দাঁড়ান। ইতস্ত বোধ হলেও হাত উঁচিয়ে ডোর নক করেন। মায়া। মায়া কিছু বলার আগে আলবি বলে, মায়া এই রুমে নেই। আমাকে ডিস্টার্ব না করে সঠিক রুমে গিয়ে খোঁজ চালাও দয়া করে। আলবির কথা শেষ হতেই মায়া গলা ছেড়ে বলে, মিথ্যা কথা, আমি এই রুমের ভেতরেই আছি ছোট আব্বু। বাইরে আয়, কথা আছে তোর সাথে। তোমার ছেলে বের হতে দেয় না। আলবি মায়াকে বাইরে আসতে দাও। আলবি বিরক্ত মাখা চোখে মুখে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনই আসতে হলো? আর মায়াকে ডাকছো কেন? মায়ের সাথে কি দরকার? মায়া, ছাড়ুন। বাপটার কি লজ্জা শরম বলতে কিছু নেই? ছেলের কাছ থেকে ছেলের বউকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। লজ্জা শরম তো আপনার নেই। এই বয়সে লজ্জা শরম থাকতেও নেই। আলবি, মায়াকে বাইরে আসতে দাও। হাতের বাঁধন আগলা করে আলবি। মায়া লাফিয়ে কোল থেকে নেমে দাঁড়ায় নিচে। এমনভাবে নামছো মনে হচ্ছে এতক্ষণ আগুনের উপর বসেছিলে। আগুন না, আস্তে একটা জ্বলন্ত অগ্নিগিরির উপর বসেছিলাম এতক্ষণ। চেপে ধরে রাখায় মায়ার হাত পা ব্যথা হয়ে গেছে। আলবি বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রুমের চাবিটা বের করে হাতের মুঠোয় পড়ে ডোরের সামনে এসে দাঁড়ায়। ডোর খুলে মায়াকে বের হতে না দিয়েই নিজে বাইরে বেরিয়ে এসে বাহির থেকে ডোর লক করে দেয় চাবি দিয়ে। ভেতর থেকে মায়া হাঁ করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? ওকে বের না করে নিজে বেরিয়ে গেলে? আলতাফ মাহবুব ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বন্ধ ডোরের দিকে তাকান। মায়াকে রুমের মধ্যে আটকে রাখলে কেন? তোমার সাথে তো কোনো কথা নেই আমার। আমি মায়ের সাথে কথা বলবো। মায়ের সাথে তোমার কি কথা আছে? যা বলার আমাকে বলো, আমি মায়াকে বলে দেব। তোমার কাছেই যদি বলা যেত তাহলে আর মায়াকে কেন ডাকবো?
শয়তানি শিখিয়ে দেওয়ার জন্য? আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কি বললে তুমি? আমার কেন যেন মনে হচ্ছে মায়াকে তুমি উস্কানি দাও, ওর পেছনে কলকাঠি তুমিই নাড়ো, তুমি মায়াকে বুদ্ধি দাও, তুমি কিছু তো একটা নিশ্চয় করো। পাগলের মতো কী সব বলছো? আমি কেন এসব করতে যাব? আমাকে জব্দ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এসব করছো দুজনে। মায়ার চোখ বলে এক কথা আর মুখ বলে আরেক কথা। এর পেছনে তুমি আছো আমি নিশ্চিত। পাগলের মতো কথা বলবে না, সত্যি কথা বলে পাগল হয়ে যায়। আজকাল সত্যি কথায় ভাত নাই। ডোর খুলে মায়াকে বাইরে বের করো। এই জন্মে কি দাদা হওয়ার ইচ্ছে নেই তোমার? কেন থাকবে না? তাহলে আমার বউটাকে কুবুদ্ধি দেওয়া বন্ধ করো এখন। আর যাও গিয়ে বিশ্রাম নাও। আলতাফ মাহমুদে আর কোনো কথা না শুনে ঠেলে ওনাকে রুমের সামনে থেকে সরিয়ে সিঁড়ির কাছে রেখে আসে। ঘুরে এসে রুমের ডোর খুলে ভেতরে এসে আবার ডোর লক করে দেয় চাবি দিয়ে। এই জন্মে আর এই রুমের বাইরে বের হতে পারবে না। আলতাফ মাহমুদ বন্ধ ডোরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচে নেমে আসেন। আলবির সাথে চেঁচামেচি শুরু করে মায়া। আলবির শটান দাঁড়িয়ে চুপচাপ মায়ের সব কথা শোনে। হাঁপিয়ে গেছো নিশ্চয়ই, নাও পানি খাও। পানির বোতল তুলে মায়ের দিকে বাড়িয়ে দেয়। মায়া বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে কয়েক ঢোক পানি খায়। আহারে সোনা আমার, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এরপর থেকে চিৎকার চেঁচামেচি করার সময় পানির বোতল হাতে রাখবে। আপনার মতো বজ্জাত শয়তান লোক এই দুনিয়া আর একটাও নেই। ভুল বললে সোনা, বলো আমার মতো ভালো একটা বর এই দুনিয়ায় দ্বিতীয়টা নেই। তুমি এত চিৎকার চেঁচামেচি করলে, অথচ আমি একটু শব্দ অব্দি করিনি, উল্টো তোমাকে পানি খাওয়ালাম। পানি খাইয়ে খোঁটা দিচ্ছেন? একদম না, নিজের প্রশংসা করলাম। মায়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এই লোকের সাথে খ্যাস করে কোনো লাভ নেই। এ কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের করে দেয়। রেগে গিয়েও তো ওকে রুম থেকে বের করে দিতে পারে। আরবি গায়ের টি শার্ট খুলে সোফার উপর ছুঁড়ে দেয়। উন্মুক্ত হয় শরীর। মায়ার চোখ সরিয়ে নেয়। রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বেডের উপর। মায়ার দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে না থাকে বেডে উঠে শুয়ে ঘুমাও। রাতে তো ঘুমাতে পারোনি ঠিকভাবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজে চিন্তা করুন। শোয়া থেকে উঠে আসে আলবি। মায়ের হাত থেকে পানির বোতলটা নিয়ে রেখে দেয়। কোনো কথা না বলে পুনরায় মায়াকে পাজা খুলে তুলে বেডে শুয়ে দেয়। মায়া উঠে আসতে গেলেই আলবি ওর মুখের উপর ঝুঁকে এসে বলে, এখান থেকে উঠলে এমন কিছু হবে যার জন্য তুমি মোটেও প্রস্তুত নয়। কি কি করবেন আপনি? বোঝার মতো বয়স হয়েছে তোমার, তাই না বোঝার ভান করবে না শোনা। কথা শেষ করে মুচকি আসে। মায়ার চোখ মুখের উপর ফু দিয়ে বেডে উঠে নিজের জায়গায় শুয়ে পড়ে। মায়া চুপচাপ শুয়ে রইল। কতটা সময় পেরিয়ে গেছে মায়ার জানা নেই। পাশ থেকে আলবির ভারী শ্বাস ফেলার শব্দ আসছে। ঘাড় ঘুরিয়ে আলবির দিকে তাকায়। ঘুমে বিভোর হয়ে গেছে। শোয়ার থেকে উঠে বসে। এখনও ওর মোটেও ঘুম আসছে না। চোখ পড়ে আলবির বাম হাতের উপর। রাতের আগের মাথায় হাতটা কামড় দিয়ে কী অবস্থা করেছে। এখনও নীল নীল হয়ে রয়েছে জায়গাটুকু। ফর্সা হাতের দাগ স্পষ্ট হয়ে রয়েছে। মায়ার হলো মায়া, এভাবে কামড় দিয়ে মোটেও ঠিক করেনি। তাকালো কপালের দিকে। দেওয়ালের সাথে বাড়ি খাইয়া কপালটাও ফুলিয়ে দিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমান্ত আলবির মুখের দিকে। আলবির ঘুম ভাঙল শোয়া অবস্থায় চোখ বন্ধ রেখেই। মোড়ামুড়ি করে হাতের সাথে কারো দেহ ছোঁয়া লাগতেই ফট করে চোখ মেলে তাকায়। মায়া ওর পাশে এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে। দু হাতের চোখ ডলে শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে মায়ার শরীর ঘেঁষে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঘুমান্ত মায়ার মুকুট ছিঁড়ে হাত বাড়িয়ে মায়ার মেদুর গালে হাত ছোঁয়ায়। মায়ার ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। কিছু সময় ধরে রাখার পর হাতটা উল্টো পিঠে চুমো খায়। এলোমেলো মায়াকে ঠিক করে শুয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করার টাওয়াল হাতে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে আছে। আলবির আগমন টের পেয়ে চোখ তুলে তাকায় মায়া। সাদা টাওয়াল কোমল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভেজা এলোমেলো চুলগুলো কপালে চোখ ঢেকে দিয়েছে প্রায়। আলবি কিছু না বলে ব্যালকনির দিকে এগিয়ে যায়। ভেজা ট্রাউজার আর টি শার্ট মেলে দিয়ে রুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে থাই গ্লাসের সাইড করে দেয়। পুরো রুম আলোতে ঝলমলিয়ে ওঠে। মায়ের দিকে তাকিয়ে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ঘুম শেষ? মায়া বলে না কিছু। আলবি আলমারি খুলতে খুলতে বলে, উঠে ফ্রেশ হয়ে নাও, দরজা খুলে দিন।
না, কেন? এখন থেকে তুমি এই রুমেই থাকবে। আমার কাপড় চোপড় প্রয়োজনীয় সব কিছু আমার রুমে রয়েছে। সব কিছু এনে দেবো এই রুমে। প্রয়োজন নেই আপনি দরজা খুলে দিন। দরজা খুললেই তো উড়াল দেবে পাখি। দরজা খুলবেন না আপনি? না, আমি আজকে গোসল করব না, ওয়াশরুমও যাব না। ছোটবেলার মতো বেডে বসে কাজ সারতে চাইছো নাকি? সমস্যা নেই, সেরে ফেলো, পরিষ্কার করে দেব। পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে দেয় আলবির গায়ে। আলবি বালিশটা ক্যাচ ধরে বলে, আরে রেগে যাচ্ছ কেন? ফালতু লোক জীবনে বোঝ উঠবে না আপনার কপালে। না চাইতেও 13 বছর আগে জুটে গেছে। পাশ থেকে আরেকটা বালিশ তুলে ছুঁড়ে দেয়। এটাও ক্যাচ ধরে নেয় আলবি। কথা বলবেন না আপনি আমার সাথে। তুমি কি মনের ভাষা বুঝতে পারো? তাহলে আর কষ্ট করে বলবো না মুখে কিছু। যা বলার তা বলবে, আমার চোখ শুনবে। তুমি তোমার নীরব দৃষ্টিতে চোখে চোখে হবে আজ কথা। নীরবতায় গাঁথা এক মধুর ব্যথা। আলবির এমনভাবে বলে কথাগুলো যে পরিবর্তে মায়া আরেকটা কথাও বলতে পারে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আলবির দিকে। আলবি বালিশ দুটো বেডের উপর ছুঁড়ে দেয়। আলমারি ফেরত থেকে 3/4 প্যান্ট বের করে পরে নেয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আবার ব্যালকনির দিকে এগিয়ে যায়। টাওয়াল মেলে দিয়ে রুমে এসে মায়ের সামনে দাঁড়ায়। মায়ের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, তুমি যদি চাও চোখে চোখে হবে আলাপন। নীরবতা হবে আমাদের ভাষা, মনের সঙ্গে হবে মনের বন্ধন, হৃদয়ের সাথে হৃদয় লেগে যাবে জোড়া। ভালোবাসা আর বলা লাগে না বারবার, গাঁথবে এক অন্তিক আশা। মায়া কিছু না বলে একটু পিছিয়ে যায়। মায়ের সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, ওয়াশরুমে যাও, আমি তোমার সব কিছু নিয়ে আসছি। আপনি হাত দেবেন না আমার আলমারিতে। তাহলে আনবো কীভাবে? মায়া তাতে দাঁত চেপে বলে, আনতে হবে না। আয়নার দিকে তাকিয়ে থেকে হাসে আলবে। ভেজা চুল আছড়ে ডোর খুলে রুম থেকে বেরিয়ে আবার লাগিয়ে দেয় বাইরে থেকে। মায়া রুম থেকে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে দেখে ওর দেওয়া ড্রেসগুলো এখনও আগের মতোই প্যাকেটের ভেতর রয়েছে, তবে চকলেটগুলো খুঁজে পায় না। ওর দেওয়া প্যাকেটের ভেতরে মায়ের আগের কয়েকটা ড্রেস ভরে নেয়। ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের উপর থেকে মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমে এসে দেখে মায়া এখনও আগের মতোই বসে আছে বেডের উপর। প্যাকেটগুলো বেডের উপর রেখে বলে, দেখো সব কিছু আছে নাকি? যদি আরও কিছু লাগে তাহলে বলো। চুপচাপ বসে থাকে। আলবি ওকে একা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে ফিরে আসে আলবি। মায়া রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। শপিং ব্যাগ, ড্রেস, ক্রিম, লোশন আরও যা আছে সব কিছু পুরো বেডে জুড়িয়ে ছড়িয়ে রাখা। বেড কভার তুলে নিচে ফেলে রেখেছে। বালিশ তিন জায়গায় পড়ে আছে। খাবার ট্রে সেন্টার টেবিলের উপর রেখে ড্রেসগুলো ভাঁজ করে গুছিয়ে আলমারিতে তুলে রাখে। বাকি সব কিছু তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। বেড কভার তুলে টান টান করে বিছানায় দেয়, বালিশ ঠিক করে রাখে। সব কিছু করে বেডে বসে পা দুটো ঝুলিয়ে। এখনও বের হচ্ছে না কেন? শাওয়ার নিতে নিতে ঘুমিয়ে গেল নাকি? আরও কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো মায়া। দেখে সব কিছু গুছিয়ে ফেলছে আলবি। কিছু না বলে নিজের ড্রেসগুলো ব্যালকনিতে মেলে দিয়ে আসে। হাত মুখে একটা ক্রিম লোশন মাখিয়ে বেডের উপর পা দুটো গুটিয়ে বসে পড়ে। আলবি খাবার ট্রে থেকে প্লেট তুলে মায়ের সামনে দেয় একটা, অন্যটা নিজের সামনে নিয়ে বসে। খাওয়া শুরু করো। খাওয়া শুরু করে মায়া। আলবি নিজেও খাওয়া শুরু করে। খেতে খেতে ইচ্ছে করে সাদা বেড কাবারের তরকারির ঝোল ভরিয়ে দেয়। আলবি দেখে কিছু বলে না। ভাত খেতে খেতে বাচ্চাদের মতো ভাতও ফেলে দেয়। আলবি তবু কিছু বলে না, স্বাভাবিকভাবে নিজের খাবার চালিয়ে যায়। খাওয়া শেষ করে আগের মতোই বসে থাকে মায়া। এদিক ওদিক একটু নড়েও না। আলবি নিজের খাওয়া শেষ করে দুটো প্লেট নিচে নামিয়ে রাখে। বেডে পড়ে থাকা ভাত একটা একটা করে তুলে প্লেটে রেখে দেয়। একটু নিচে নেমে দাঁড়াও। মায়া অন্যদিকে মুখ ঘুরে বসে রইল। আলবির কথা যেন ওর কানে পৌঁছায়নি। কোলে তুলে নিচে নামায়। দাঁড় করাতে গেলে মায়া আর দাঁড়ায় না। নিজের পায়ে শক্তিই করে না। মনে হচ্ছে 7-8 মাসের একটা বাচ্চা। ফুলের বসিয়ে দিয়ে বেড কাভার তুলে অন্য একটা বিছিয়ে দেয়। উঠে আসো। মায়া ওঠে না, আগের মতোই বসে রইল। আলবি এগিয়ে এসে আবার কোলে তুলে বেডে বসিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কোলে উঠবে বললেই হয়, এভাবে চুপচাপ বসে থাকার কী দরকার? মায়া তবুও কিছু না বলে চুপচাপ বসে রইল।
চুল থেকে টাওয়াল খুলে চুল শুকিয়ে নেয়। এভাবে থাকলে সর্দি লেগে যাবে। মায়া কিছু না বলে লম্বা হয়ে শুয়ে পড়ে। টাওয়ালে চুলের সাথে পেছানোই রয়েছে। এ তো জেদ, এই জেদের নিচে পড়ে তো আমি চিরে চ্যাপ্টা হয়ে যাব। মায়াকে টেনে শোয়া থেকে তুলে বসায়। মায়া আবার শুয়ে পড়ার জন্যই উদ্যত হতেই বলে, এখন শুয়ে পড়লে 100টা চুমু খাবো। মায়া না শুয়ে বসে রইল। এই লোককে একটু বিশ্বাস করে না মায়া। শুয়ে পড়লেই দেখা যাবে সত্যি সত্যি 100টা চুমু খাবে। সত্যি তো পারবে না এই লোকের সাথে। চুল থেকে টাওয়ার খুলে হেয়ার ড্রাই নিয়ে আসে। মাল্টিপ্লাগে লাইন দিয়ে চুলগুলো শুকিয়ে দিতে শুরু করে। চুল শুকনো শেষে ব্রাশ করে দেয়। এখনো শুয়ে থাকো? মায়া বসে রইল। মাল্টিপ্লাগ আর হেয়ার ড্রাই সরিয়ে রেখে আসে আলবি। প্লেট দুটো ট্রের উপর তুলে রুমের বাইরে রেখে আসে। রাখ, মায়া আক্তার এসে পরে নিয়ে যাবে। বেড কাভার আর বালিশের কাপড়ও রেখে দেয়। গিটারের সুর শুনে মাহিদের রুমের দিকে আগায়। বেডের উপর বসে মাহিদ গিটারে টুংটাং শব্দ তুলছে। ভেতরে এসো, বসো ভাইয়া। তুই গিটার বাজাচ্ছিস? আমি আরও ভাবছি কে বাজাচ্ছে। তুমি বাজাতে পারো? তাহলে একটা গান গাও, আমি শুনি। বসা থেকে উঠে আলবির হাতে গিটার ধরিয়ে দেয় মাহিদ। আলবি গিটার হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। রুমের ডোর খোলা রেখে চলে এসেছে। মায়া রুমে আসে নাকি চলে গেছে কে জানে। গিটারের সুর শুনলে আর হুঁশ থাকে না। বাজানোর জন্য হাত নিষ্পিস করে মাহিদ পেছন থেকে কয়েকবার ডাকে। আলবি রুমের দিকে আগাতে আগাতে বলে, পরে আসছি বলে রুমের ভেতরে প্রবেশ করে। মায়া এখনও আগের মতোই বসে আছে। স্বস্তির নিঃশ্বাস নেয় আলবি। ডোর লক করে মায়ের পেছনে এসে দাঁড়ায়। গিটার সেন্টার টেবিলের সাথে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে। মায়াকে জোর করে ঘুরিয়ে বসায়। হাঁটু মুড়ে বসে মায়ার সামনে। মায়ার দুহাত নিজের হাতের মুঠোয় পড়ে নিয়ে বলে, কী করলে তোমার রাগ কমবে? কী করলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে? তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমার কাছ থেকে আলাদা হওয়ার কথা বলবে না। মায়া কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে। কথা বলছো না কেন? কিছু বলো তো। মায়ের মুখ দিয়ে একটা কথাও বের হয় না। মায়া। মায়া একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আচ্ছা, কথা না বললে গান শোনো। গিটার হাতে নিয়ে মায়ের পাশে বসে। নারে না নারে না নারে না, নারে না নারে না না নারে না, রে না নারে না না নারে না। একাকী মন আজ নীরবে, বিভাগী তোমার অনুভবে। প্রেমেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশ মেঘ মানে বোঝো কিনা। একাকী মন আজ নীরবে, বিভাগী তোমার অনুভবে। ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথায় অধরা তারাগুলো কাঁদে বেদনায়। খেয়ালি তুমি কোথায়? নারে না নারে না নারে না, নারে না নারে না না নারে না, রে না নারে না না নারে